সেনাপ্রধানের নেতৃত্বে এক বিরল দৃশ্য। সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। বিএনপি ধরা খাওয়া শুরু করেছে। তারেক জিয়াকে নিয়ে জনমনে নানান জল্পনা কল্পনা সত্য হচ্ছে। শেখ হাসিনার মতো শেখ হাসিনার রূপে হাজির। জামাতের সঙ্গে আমেরিকার একটি সমঝোতা হয়ে গেছে। আমেরিকা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক, ক্ষমতায় থাকুক, এবং আমেরিকা যদি এটা চায়, আমি আবার বলছি, আমেরিকা যদি এটা চায়, একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে, তারা এই ভারতের ভাষায় কথা বলছে। আজ বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় সেনাবাহিনী অভিযান চালায়, বস্তা বস্তা টাকা, অসংখ্য অস্ত্র জব্দ করে মির্জা আব্বাসকেও গ্রেপ্তার করেছে। বিশ্বত সবকিছু স্বাভাবিক মনে হলেও তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস এক নজিরবিহীন এবং অকল্পনীয় পরিস্থিতির জাল বুনেছেন, যা কেবল দেশের রাজনীতির ইতিহাসে নয় বরং বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে। 1971 সালের পরে স্বাধীনতার 54 বছরে প্রত্যেকটা সেক্টরে যে পরিমাণ দেশপ্রেমিক আমরা তৈরি করতে পেরেছি তার চেয়ে বেশি দালাল তৈরি হয়েছে। এটার মূল কারণটা হলো যে, প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশে যে চলমান প্রেক্ষাপট বা পরিস্থিতি বিরাজ করছে তারই আলোকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাতের সঙ্গে আমেরিকার একটি সমঝোতা হয়ে গেছে। আমেরিকা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক, ক্ষমতায় থাকুক, এবং আমেরিকা যদি এটা চায়, আমি আবার বলছি, আমেরিকা যদি এটা চায়, মানে আমেরিকা যে চেয়েছে নট লাইক দ্যাট, কিন্তু আমেরিকা যদি এটা চায়, সেটা রুখে দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের দূরের কথা পৃথিবীর কোনো রাষ্ট্রের নেই। অর্থাৎ জামাত এবং তার পছন্দের লোক যদি ক্ষমতায় না আসে তাহলে নির্বাচন হবে না, তারা শতভাগ নিশ্চিত হবে। এইরকম যখন কথাবার্তা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, বিশেষ করে 4 জন নারী সাংবাদিক যাদের একটা বিরাট অংশ জামাতের বিরোধী, তো তাদেরকে আমেরিকা দূতাবাসে ডেকে নিয়ে সেখানকার কর্তা ব্যক্তিরা জামার সঙ্গে যে সকল কথাবার্তা বলেছেন এবং সে সকল কথার যে অডিও ফুটেজ ভাইরাল হয়ে পড়েছে, এরপর থেকেই রাজনীতির অঙ্গনে একের পর এক বিতর্ক। হায় হায়, আমেরিকাকে মাথা খারাপ হয়ে গেল, সারাটা জীবন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বললো, সারাটা জীবন ইসলামাইজেশনের বিরুদ্ধে কথা বললো, সারাটা জীবন জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললো, আর ইসলাম যেখানে আছে সেখানে সন্ত্রাস আছে, এই সকল কথাবার্তা বলার পর পৃথিবীর অন্যতম প্রাচীন একটি কট্টরপন্থী ইসলামী গ্রুপ বা দল, তাদের প্রতি জামাত এভাবে সমর্থন দিল। এটা কথা হলো? এটা কি আমেরিকার নীতি বা পলিসি? এটা কি ডোনাল্ড ট্রাম্পের পাগলামি, নাকি কৌশলগতভাবে এই মুহূর্তে বাংলাদেশকে একেবারে, বাংলাদেশের যত কিছু সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে শূন্যে মানে নিয়ে আসার জন্য আমেরিকার একটা প্ল্যান, নাকি এর পেছনে ভারতের বা দিল্লির দ্বিতীয় স্তরের চাণক্যনীতি রয়েছে? অর্থাৎ আমেরিকাকে লিবার্টি দিয়ে, আমেরিকা এখানে সরাসরি আসলে ইন্টারভেন করতে পারবেন না, তারা পলিসি লেভেলে বিভিন্ন যাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণ করে, যেমন ট্যাক্স, তারপরে আইএমএফের কিছু সিদ্ধান্ত, বিশ্বব্যাংকের কিছু সিদ্ধান্ত, এবং নানা রকম ন্যারেটিভ তৈরি করে পলিসিগতভাবে তারা যে কোনো একটি দলকে সাহায্য করতে পারে অথবা দলের বিরুদ্ধে অবস্থান করতে পারে, কিন্তু সরাসরি ইন্টারভেন করে এখানে ভারত যে অপকর্মটি করতে পারবে আমেরিকার জন্য সেটি সত্যিকার কঠিন। আমেরিকা হয়তো এখানে বিয়ের 200-300 লোক পাঠাতে পারে, অস্ত্র পাঠাতে পারে, তারপর তাদের গোয়েন্দাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসী AK-47 অস্ত্র তারা রাস্তায় ছেড়ে দিতে পারে। এরপরে বাংলাদেশের হাজার হাজার মানুষকে তারা এই অস্ত্র দিয়ে দিতে পারে এবং বলতে পারে তোমরা এই কাজ করো, আমরা তোমাদের সঙ্গে আছি। ঠিক আমেরিকা যে কাজ করছে এখন ইরানে, কিন্তু সরাসরি সৈন্য পাঠিয়ে তারা যেভাবে ভেনেজুয়েলাকে পেরেছে, বা ধরুন কিউবার ক্ষেত্রে তারা যে কাজটি করতে পারবে, ওটি বাংলাদেশে আসলে তাদের জন্য সত্যিকার অর্থে ঝুঁকি হয়ে যায়, এবং এই কাজটি তারা বাংলাদেশে কখনোই সাহস হবে না। কারণ হলো এই ধরনের মার্কিন উপস্থিতি ভারতে মেনে নেবে না, চীনও মেনে নেবে না। তো ফলে এখানে যেটা করে আমেরিকা অন্যান্য গুরুত্বপূর্ণ দেশে পলিসি লেভেলে তারা তাদের ক্যাডার তৈরি করে। তো সেটা জামাতের সঙ্গে তাদের হয়েছে কিনা বা হবে কিনা বা সম্ভব কিনা, এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করছে। বিএনপি ভীষণ রকম চিন্তিত যে তারা আজকে 17 বছর ধরে যে কষ্ট করছেন, 17 বছর না, ঠিক আরও বেশি, 2006 থেকে তারা কষ্ট করছে, 111 থেকে। তো 111 থেকে তারা যে কষ্ট করছেন, যে জুলুম অত্যাচার নির্যাতন ভোগ করে যখন একটু ঘুরে দাঁড়াবেন, সুখ স্বপ্ন দেখবেন, তখন জামাতের পায়ের আওয়াজ, আমেরিকার শ্বাস প্রশ্বাস, এগুলো আসলে বিএনপির মধ্যে ভীতি তৈরি করছে। এখন এই ভীতি কাটিয়ে ওঠার মতো তাদের কোনো বাস্তব পরিকল্পনা আছে বলে আমার জানা নেই, কিন্তু ন্যারেটিভ তারা তৈরি করছে। সেই ন্যারেটিভগুলো শুধুমাত্র বাগম্বর, এটা সম্ভব না। জামাত খুব খারাপ, ভীষণ রকম খারাপ। তারা 71 এই কাজ করেছে, রাজাকার আলবদর আশামসকে প্রমোট করেছে, তাদের চরিত্র একটু পাল্টায়নি, তারা যদি সুযোগ পায় বাংলাদেশকে একেবারে ঝালাপালা করে ছাড়বে সবকিছু, এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু মানুষের মনোযোগের এই কথাগুলো তেমন একটা প্রভাব বিস্তার করছে না। কেন করছে না? মানুষ যেটা দেখছে যে বিএনপির যারা লোকজন তারা সাক্ষাৎ চাঁদাবাজি করছে, আর জামাতের লোকজন বর্তমানে চাঁদাবাজি করছে না, জান্নাতের লোক দেখাচ্ছে। তো এই দুটোর মধ্যে যদি আমজনতাকে পার্থক্য করতে বলা হয়, তারা মনে করে যে চাঁদাবাজি, জুলুম, অত্যাচার এগুলোর চেয়ে যদি কোনো মানুষ ওয়াজ করে জান্নাতের কথা বলে, এটা বিরক্তিকর লাগতে পারে কারো কারোর কাছে, কিন্তু ক্ষতিকর নয়। 2 নম্বর হলো যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই দলগুলোর যে ন্যারেটিভ রয়েছে, যখন তারা ক্ষমতায় গেছে, তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে টাকা পাচার করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, মদ জোয়ার আসর বসিয়েছে, তাদের মন্ত্রী এমপি থেকে শুরু করে একেবারে শীর্ষ কর্তা ব্যক্তি যারা আছেন, তাদের সকলের বিরুদ্ধেই রীতিমতো হারেম, এই যে
অ্যাপিস্টেন কেলেঙ্কারি, যৌন কেলেঙ্কারি, এরকম অসংখ্য যৌন কেলেঙ্কারি বহু সংখ্যক ক্ষমতাধরদের বিরুদ্ধে রয়েছে। তারা এর স্ত্রীকে ভাগিয়ে নিয়েছে, ওর কন্যাকে ভাগিয়ে নিয়েছে, তারা পথের থেকে কোনো সুন্দরী মেয়েকে তুলে নিয়েছে, বিদেশ থেকে নায়িকাকে ভাড়া করে এনেছে, ইচ্ছে মতো ধর্ষণ করেছে, ইচ্ছে মতো মেরে ফেলেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তো সেই ঘটনার সঙ্গে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কিংবা সেই ঘটনার চাইতেও যে খারাপ কাজ জামাতের লোকজন করতে পারে, এই জন্য জামাত বিরোধী শক্তি বারবার ৭১-এর যে স্মৃতি, ৭১-এর যে ধর্ষণ ঘটনা, এগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছে। এরকম যখন একটা বাকযুদ্ধ চলছে, বাগরম্বর বলা হয় যেটাকে, তো বাকযুদ্ধ যখন চলছে, ঠিক সেই সময়টিতে জামাতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, এটি রীতিমতো জামাত বিরোধী শক্তির জন্য একটা বিরাট থ্রেট। আর যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা জানেন যে আমেরিকা যখন কোনো একটা কাজ করে তারা প্রচণ্ড গোয়ারের মতো সেই কাজগুলো করে। তাদের ইতিহাসে কখনো তারা ভাবে না যে আমরা যে কাজটি করছি এই কাজের পরিণতি কী হবে, কত $1 ট্রিলিয়ন লস হবে, কত লাভ হবে। তাদের বক্তব্য হলো যে আমেরিকা যেটা বলেছে সেটা তারা করে ছাড়বেই, আসলে তাদের যে বিশ্ব মোড়ল এই কথাটা থাকে না। তো এই জিদের কারণে তারা ভিয়েতনামে যুদ্ধ করেছে। তারা যখন বুঝতে পারলো যে ভিয়েতনামে তাদের একটা বিরাট বিপর্যয় হয়ে গেছে, তারপরে কিন্তু তারা শেষ সময়ে $1 ট্রিলিয়ন তারা মানে সেই ভিয়েতনামের মাটিতে গোলা বারুদ দিয়ে মাটিকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে শেষ মুহূর্তে, যুদ্ধের নির্মম পরাজয় জানা সত্ত্বেও। তারা হিরোশিমা নাগাসাকিতে কী করেছে, তারপর তারা মধ্যপ্রাচ্যের ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন কী করেছে সেখানে তছনছ করে। আর এখন ইরান নিয়ে যা কিছু করছে, ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে প্ল্যান তারা করছে, এবং এই প্ল্যানে তারা যদি সফল হয় বা তারা করে, তারা পৃথিবীতে টিকে থাকবে অথবা ইরান টিকে থাকবে, এরকম একটা জায়গাতে তারা নিয়ে এসেছে। বিশ্ব রাজনীতিতে ইসরায়েলকে নিয়ে তারা যে কাজগুলো করছে কোনো লজ্জা শরমের বালাই নেই। সারা দুনিয়া দেখছে যে ইসরায়েলকে নির্মমতা এখন আজকের দিনটি পর্যন্ত চালাচ্ছে, কিন্তু ওটা নিয়ে তাদের কোনো লজ্জা নেই, শরম নেই। তারা বলে যাচ্ছে যে ইসরায়েল তাদের নিজেদের অধিকার, নিজেদের জনগণের মানবাধিকার রক্ষা করার জন্য ফিলিস্তিনের উপর আক্রমণ চালাচ্ছে, ফিলিস্তিনের সন্ত্রাসী, তারা এই যুদ্ধের উদ্ভব করছে। এই ধরনের কথাবার্তা তারা বিশ্ব মিডিয়াতে বলে বেড়াচ্ছে আর অকাতরে ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছে। তারা আফগানিস্তানে যে কাজ করেছে, পাকিস্তানে যে কাজ করেছে এবং এখনও করে যাচ্ছে, তার ধারাবাহিকতায় বিশ্বাস করেন জামাতের সঙ্গে তাদের যে সম্পর্ক, এটি নস্যি। আফগানিস্তানের তালেবান, মুল্লা ওমর, আল কায়েদা, ওসামা বিন লাদেন, আবু বকর দায়েশ এবং আইএস, এই যে সম্মিলিত শক্তির মধ্যপ্রাচ্যে তাদেরকে প্রমোট করা এবং তাদেরকে ধ্বংস করার জন্য আমেরিকা যে কাজ করেছে, সেই একই কাজ তারা যদি জামাতের সাথে করতে চায় তাহলে তাদের 1% এফোর্ট দিতে হবে না, যেটা আফগানিস্তান তাদের দিতে হয়েছে। 2 নম্বর হলো যে আফগানিস্তানের যে তাদের বিনিয়োগ, সেই বিনিয়োগে তাদের যে আউটপুট এসেছে, তার সাথে বাংলাদেশে যে তাদের বিনিয়োগ, এটার আউটপুট অনেক অনেক বেশি। ভূরাজনৈতিকভাবে এখন বাংলাদেশের যে ফার্টিলিটি বা উর্বরতা রয়েছে, সেই উর্বরতার কারণে বাংলাদেশ যেটা করতে পারে সেটা হলো একই সঙ্গে ভারতের অলমোস্ট 70 করোড় মানুষ, আর চীনেরও অর্ধেক জনগোষ্ঠী, বাংলাদেশ, ভুটান, নেপাল, তারপর ভারতের এই 7 সিস্টারকে কেন্দ্র ঘুরে সেই দেশগুলো, মায়ানমারের সঙ্গে বর্ডার আছে সেই দেশগুলো, চীনের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে তার যে জনগণ, সেই জনগণও 70 কোটি। 70 কোটি ভারতের, 70 কোটি 7 সিস্টার এবং তার আশেপাশের রাজ্যগুলো মিলে, আর বাংলাদেশে আছে 18 কোটি। আর মায়ানমারে যদি এই অংশের জনগণ ধরেন, তো সব মিলিয়ে অলমোস্ট 170 কোটির মতো জনগণ, সেই জনগণের বিশাল মার্কেট। সেই জনগণের 170 কোটি জনগণ চীনের 1.5 গুণ, ভারতেরও 1.5 গুণ। সেই জনগণের উপর প্রভাব বিস্তার করার যে সুযোগ বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকার এসেছে, এটা আমেরিকা সহজে ছাড়বে না। তো তারা আমেরিকা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক স্থাপন করার খুব চেষ্টা করেছে, 2014 থেকে 2018 অনবরত চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনা আসলে রাজি হয়নি। অনেকগুলো শর্ত ছিল, অনেকগুলো কারণ ছিল, আমেরিকা যেটা কখনো করেনি, যতটা অবদমিত হওয়া সম্ভব, যতটা ছোট হওয়া দরকার, ঠিক ততটা ছোট হয়ে শেখ হাসিনার সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু সাদ্দাম যে ভুল করেছে, শেখ হাসিনা একই ভুল করেছেন। সাদ্দাম প্রাণে বাঁচতে পারেনি, শেখ হাসিনা হয়তো আল্লাহর রহমতে তাহাজুদ পড়েন, এই কারণে হয়তো তাকে আল্লাহ প্রাণে বাঁচিয়ে নিয়ে গেছেন। এটা ঘটনা ঠিক সাদ্দামের সাথে যে ঘটনা ঘটেছে, ঠিক সেম ঘটনা কিন্তু ঘটেছে শেখ হাসিনার সঙ্গে, কিন্তু ইরাকের মতো লিবিয়ার মতো ঘটনা ঘটেনি। লিবিয়াতে যেটা হলো, লিবিয়া প্রথম দিকে চেয়েছে আমেরিকার সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য, কিন্তু রোনাল্ড রিগানের আমল থেকে লিবিয়াকে আসলে আমেরিকা খরচের খাতায় ফেলে দিয়েছে। কিন্তু শেখ হাসিনার সঙ্গে কিন্তু তারা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। বিএনপিকে তারা 2001 সন থেকেই বিএনপিকে মাইনাস করে দিয়েছে, এবং বিএনপি যে মাইনাস করেছে তার মূল কারণটা হলো জামাতের কারণে তারা বিএনপি মাইনাস করেছে। আর বিএনপির দুর্নীতি, অনিয়ম এবং সন্ত্রাসের মদত দেওয়া, এই বিষয়টি তাদেরকে ভাবিয়ে তুলেছে। বিএনপি সেই জায়গা থেকে বিএনপিকে তারা আর ব্ল্যাক লিস্ট থেকে হোয়াইট লিস্টে আনেনি। এখন বাংলাদেশে তারা দেখলো যে বৃহৎ দুটো রাজনৈতিক শক্তি, তারা জাতীয় পার্টিকে শক্তি মনে করছে না, বিএনপি এবং আওয়ামী লীগ, তাদেরকে তারা বিশ্বাস করতে পারছে না, আনতে পারছে না। আর এখন তাদের একমাত্র সঙ্গী হলো জামাত। এই কারণে যে বিএনপিকে তারা পাচ্ছে না, বিএনপির সঙ্গে তাদের সেই লেভেলে যোগাযোগ হচ্ছে না, বিকজ বিএনপির যে বৃহৎ শক্তিটি ভারতমুখী আরেকটি শক্তি হলো সৌদি আরব, পাকিস্তান, চীন, এই পন্থী। তো ফলে কি হলো, রাজনৈতিকভাবে একক সিদ্ধান্ত দিয়ে দৃঢ়তার নিয়ে আমেরিকার প্রকল্পগুলো বাস্তবায়ন করার মতো অবস্থা তাদের নেই। সেক্ষেত্রে জামাতের যে এন্টি ভারত সেন্টিমেন্ট আছে, তাদের একটা রেজিমেন্টাল ফোর্স রয়েছে, এবং একই সঙ্গে আমেরিকার যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, সংযুক্ত আরব আমিরাত, তারপরে বন্ধু রাষ্ট্র রয়েছে কাতার, তারপরে সৌদি আরব, পাকিস্তান, যাদের সঙ্গে ট্রাস্ট দিয়ে একটা কৌশলগত মিত্রতা রয়েছে আমেরিকার,
সেই মোর দ্যান 70 ইয়ার্স, 70 বছরের অধিক সময় ধরে। তো কাজে এখানে একটা গ্রুপ করা যেতে পারে, একটা সিন্ডিকেট তৈরি করা যেতে পারে জামাতের মাধ্যমে। আর জামাতকে দিয়ে তারা যত সহজে, ইতিবাচক হোক নেতিবাচক হোক, তারা যত সহজে যে কাজগুলো করে ফেলতে পারবে, এটা অন্য কোনো শক্তিকে দিয়ে সম্ভব না। এটা হলো যারা পলিটিক্যাল, যারা অ্যানালিস্ট, তাদের বক্তব্য। তো এই অবস্থার মধ্যে নির্বাচনের ডামাডোল বাড়ছে। এই অবস্থার মধ্যে আমিরা জামাত একটার পর একটা বক্তব্য দিচ্ছে, আর আমিরা জামাতকে কলুষিত করার জন্য, ব্ল্যাক লিস্টেড করার জন্য, তাকে নিন্দিত ঘৃণিত করার জন্য তার যারা প্রতিপক্ষ প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমেরিকা চুপচাপ বসে আছে। এবং আপনি লক্ষ্য করেন যে সাধারণত ডোনাল্ড ট্রাম্প কথা না বলে থাকতে পারেন না। সাম্প্রতিক সময় তিনি এতটা নিশ্চুপ হয়ে গেছেন বাংলাদেশের ব্যাপারে, যেটা কিনা অনেকেরই সন্দেহ তৈরি করেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে। সেনাপ্রধানের নেতৃত্বে এক বিরল দৃশ্য, সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। বিএনপি ধরা খাওয়া শুরু করেছে। বিএনপি পালানোর জায়গা পাবে না। নির্বাচনের আগে বিএনপির মুখ উন্মোচিত হচ্ছে। বিএনপি যে সন্ত্রাস, বিএনপি যে অস্ত্রবাজ, বিএনপি যে অস্ত্র দিয়ে ভোট ডাকাতি করতে চায়, অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে নিবৃত্ত করতে চায়, জাতির সামনে স্পষ্ট হচ্ছে। বিএনপি সন্ত্রাসীদের সেনাবাহিনী গ্রেপ্তার করা শুরু করেছে, যৌথ বাহিনীর অভিযান চলছে দেশের বিভিন্ন জায়গায়। দর্শক, বাস্তবতা হচ্ছে যে যদি প্রকৃত সন্ত্রাসীদের ধরা শুরু করে, বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না। এগুলো বেশিরভাগই সন্ত্রাসী। তবে যতটুকু অভিযান চালানো হচ্ছে, বিএনপি ধরা পড়ছে, অস্ত্র সহ ধরা পড়ছে। দর্শক, প্রথমে সেনাপ্রধানের একটা নির্দেশনার কথা বলি। সেনাপ্রধান জরুরি ভিত্তিতে নির্দেশনা দিয়েছে পুরো সেনাবাহিনীকে যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর কিছু অফিসার ভারতপন্থী হলো জুনিয়র অফিসাররা যারা মাঠে দায়িত্ব পালন করবেন, এরা নিরপেক্ষ, এদের মধ্যে পেশাদারিত্ব আছে। সেই জায়গায় সেনাপ্রধানের যে নির্দেশ, যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে, এটা তাৎপর্যপূর্ণ। কিন্তু সেনাবাহিনীকে উল্টোপাল্টা বা ভিতর থেকে তথ্য লিক করা, কচুকাতি সাংবাদিককে তথ্য দেওয়া, এগুলো কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা করে। কিন্তু ওভারঅল মাঠে যারা কাজ করে তারা কিন্তু পেশাদার। দর্শক, আমরা এই নির্দেশনা দিয়েছেন। আমরা এছাড়া দেখতে পাচ্ছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, অসাধারণ বক্তব্য। স্টেডিয়ামে সেনাবাহিনীর সুশৃঙ্খল যে মহড়া, তারা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বক্তব্য শুনেছে, এটা পুরো জাতিকে আশাবাদী করে যে এই বাহিনী, 1 লক্ষ বাহিনী যদি মাঠে থাকে, তাহলে বাংলাদেশ তার সেই কাঙ্ক্ষিত নির্বাচন, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন ইউনূসের ভাষায়, সেটা পাবে। সেনাবাহিনী যারা অন্য কেউ এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে না। পুলিশের পক্ষে সম্ভব নয়। এই জন্য তাদের নির্বাচন হওয়া উচিত হয়নি। উচিত ছিল পুলিশ ফাংশনাল হবে, পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, সরকারের সক্ষমতা বাড়বে, মানুষ আরো সিভিলাইজড হবে, নির্বাচন সম্পর্কে মানুষ অভিজ্ঞতা লাভ করবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে। এরপরে জাতীয় নির্বাচন হওয়া উচিত ছিল। যেহেতু এটা হয়নি, পুলিশ এখনো আগের মতো বা স্বাভাবিক অবস্থায় ফিরেনি, এই জন্য সেনাবাহিনী আমাদের ভরসা। যদিও মাঠে থাকবে যে পরিমাণ সেনাবাহিনী, এটা অপর্যাপ্ত। তবে এর মধ্যে বিশেষ দিক আছে। 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। প্রথমবার মতো ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবে সেনাবাহিনী। মানে একদম ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকবে। রিজার্ভ ফোর্স হিসেবে দূরে থাকবে, 18 সালের মতো বিষয়টা এরকম নয়। তারা ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকবে। এতেই মানুষ উজ্জীবিত হবে, মানুষ সাহস পাবে। সেনাবাহিনী ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল থাকলেই অপরাধীরা ভয় পাবে, ভোট চোরেরা ভয় পাবে, ভোট ডাকাতরা ভয় এটা করতে পারবে না। কারণ ভেতর থেকে খবর পেলেই তো তারা দৌড়ে আসবে, দৌড়ে যে ভোট চুরি করতে চাইবে বিএনপি, তার পাশা লাল করে দিবে। একটা বিষয় স্পষ্ট মনে রাখবেন, বিএনপি ছাড়া কেউ ভোট চুরি করতে চাইবে না। একমাত্র বিএনপি সম্ভব ভোট চোর, ভোট ডাকাত। অন্য কারণে কোনো টেনশন বা উদ্বেগের কারণ নেই। দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এটা সেনা সদস্য জানিয়েছে। আগে নির্বাচনে যেখানে সর্বোচ্চ 40-42 হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে, স্ট্রাইকিং ফোর্স কিন্তু সাধারণত দূরবর্তী এলাকায় অবস্থান করতেন, কিন্তু এবার দিস ইজ ফার্স্ট টাইম ভোট কেন্দ্রে আঙিনা পর্যন্ত টহলের অনুমতি তারা পেয়েছেন। এটা এক্সেপশনাল। এই জন্যই আমরা বলি যে এবার নির্বাচন আশা করি যে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে। তবে বিএনপি পরিবেশ নষ্ট করছে এবং সিভিল অ্যাডমিনের একটা অংশ বিএনপির পক্ষে কাজ করছে। কিন্তু সব ছাপিয়ে সেনাবাহিনীর দৃঢ়তায় আমরা বিশ্বাস করতে চাই একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং সেনাবাহিনী যে নিরপেক্ষ, সেনাবাহিনী যে আসলে ওভারঅল পক্ষপাত করে না, এটা প্রমাণ এই আলোচনায় আমি দেখাবো। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও আস্থা ফিরিয়ে আনতে প্রার্থী মোতায়েন জোরদার করা হয়েছে, যা বিদ্যমানের বন্ধ কার্যকর হয়েছে। এখানে মূলত 1 লাখ যথেষ্ট নয়। সবচেয়ে পারফেক্ট হতো প্রত্যেক কেন্দ্রে যদি 5 জন করে সেনাবাহিনী দেওয়া যেত, যেটা জামাতের দাবি ছিল, এনসিপির এরকম দাবি ছিল, তাহলে সম্ভব ছিল। রাজধানী গুলিস্তানের রোলার স্কেটিং কমপ্লেক্স ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য সেনা সদস্য সামরিক অপারেশনস অধিদপ্তর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুরুল হোসেন। এবার নির্বাচনে কেন বাড়তি সেনা সদস্য মোতায়েন, এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুর বলেন, আগের নির্বাচনগুলিতে আমরা সর্বোচ্চ 40-42 হাজার সদস্য মোতায়েন করেছি। এমন প্রশ্ন হচ্ছে এবার 1 লাখ সদস্য কেন মোতায়েন করেছে। অন্যান্য নির্বাচন থেকে এবার নির্বাচন আমাদের সদস্য মোতায়েন পার্থক্য হচ্ছে এবার ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। আগের নির্বাচনগুলোতে এই অনুমতি ছিল না। আগের নির্বাচনগুলোতে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী জায়গায় অবস্থান করেছি। এবার সাধারণ ভোটাররা যে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন, সেটা মাথায় রেখে সেনাবাহিনী প্রধান ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্য রেখে বাকি সব সেনা সদস্যকে নিয়োগ করেছে সুষ্ঠু ইলেকশনের জন্য। এখানে আর ভাই আমরা আরো বেশি চাই, প্রত্যেক কেন্দ্রে 5 জন হলে ভালো হতো, সেনাবাহিনীর জনবলও বাড়ানো দরকার। কিন্তু তারপরেও দেশের একদম সেনাবাহিনী কিছু ফিক্সড নিয়ম আছে। একটা নির্দিষ্ট সংখ্যক সেনাবাহিনী তাদের ক্যান্টনমেন্টের ভিতরে বা বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট অবস্থায় সবসময় রাখতে হয়। কারণ কোন সময় কি অঘটন ঘটে যায় বলা যায় না। সেনাবাহিনী একটা রুলসের মধ্যে চলতে হয়। এবং যে কারণে আমরা চেষ্টা করছি আমাদের যে প্রয়োজনীয় যানবাহন অপ্রতুল, আমরা অসামরিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যেন তারা রিকুইজিশন করে আমাদের গাড়ি দেয়, সেটাও এখন দিতে পারছে না। ওভারঅল ত্রুটি বিচ্যুতি আছে। আমরা গাড়ি হায়ার করা হলে সেনা সদস্য যাতে টহল দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। সেনা সদস্যরা প্রস্তুত এটার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, দিন রাত টহল পরিচালনা করে শুধু ভোটারদের আস্থার জায়গাটা ফিরে আনার জন্য। এগুলো সব শুরু হবে, এগুলো বিএনপির জন্য কান্নার খবর, কারণ বিএনপি চাই ভোট চুরি করতে। দর্শক, এবার আসেন সেনাবাহিনী অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। বিএনপি নেতার ব্রিক্সফিল্ড থেকে ব্রিকফিল্ডে অস্ত্রের কারখানা ম্যানেজার সহ আটক। মানে বিএনপি শুধু অস্ত্র রাখে তা না, অস্ত্রের কারখানা আছে বিএনপি। তারা বাংলাদেশে প্রায় 232 জন নিজেদেরকে হত্যা করেছে অস্ত্র ছাড়া। অতএব বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন।
সেনাবাহিনী তাদের কোমর ভেঙে দেবে আমরা বিশ্বাস করতে চাই। এই নির্বাচনের মাধ্যমেই জুলাই বিপ্লবের মাধ্যমে যেরকম আওয়ামী সন্ত্রাস দেশ থেকে নিশ্চিহ্ন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সন্ত্রাস দেশ থেকে নিশ্চিহ্ন হবে। তারপরে স্থিতিশীল, সুন্দর, আধুনিক, উন্নত বাংলাদেশ আসবে, নিরাপদ বাংলাদেশ আসবে। জামাতের নির্বাচনী ম্যানিফেস্টোর মূল কথাই হচ্ছে নিরাপদ বাংলাদেশ। চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি তার ব্রিক ফিল্ড অভিযান চালিয়ে অস্ত্র গ্লোবাল ওয়াগনেস্টো তৈরি সামাঞ্জস্য উদ্ধার করেছে কোস্টগার্ড। আরেক জায়গায় অস্ত্র সহ সাবেক ছাত্রদল নেতা বর্তমান যুবদল নেতা গ্রেপ্তার, আরেক জায়গায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার। বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্রদল গ্রেপ্তারের হিড়িক পড়ে গেছে এবং সেনাবাহিনী হ্যাজ বিন ডুইং ইট। অসাধারণ, দি গ্রেট। একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে। তারা এই ভারতের ভাষায় কথা বলছে। আমরা সাবধান করছি, এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতে হবে। শহীদ উসমান হাদির যে লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, সেই লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল এবং ওই দলের মহান নেতা অনেক কষ্টে একবার হায়ের পক্ষে বলেছেন, এরপর থেকে আবার হারায় গেছে। তৃণমূল পর্যায়ে ক্রমাগতভাবে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। তাদের যে পোস্টার, ব্যানার, বিশাল মঞ্চ, সেই মঞ্চের কোনো কর্নারও আমরা হায়ের কোনো চিহ্ন দেখতে পাই না, হায়ের কোনো প্রচারণা দেখতে পাই না। আমরা বলতে চাই, আপনারা ভুল করছেন। বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে, শহীদ উসমান হাদিকে ধারণ করতে হবে এবং এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নেন, তাহলে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে। জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য, গণভোটে হাকে বিজয় করার জন্য, আজাদির জন্য ক্যাম্পেইন করছি। ঠিক সেই সময়ে রাষ্ট্রের একটা অংশ, ডিপ স্টেটের অংশ, মিডিয়ার একটা অংশ, দিল্লির তাবেদারদের অংশ, ফেসিস্টদের একটা অংশ এবং নব্য ফেসিস্টের একটা অংশ, তারা এনে বেনিয়ে নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই শত্রুদেরকে আমাদেরকে চিনতে হবে। তারা বাংলাদেশের কল্যাণ চায় না, তারা জুলাইকে ধারণ করে না, তারা বাংলাদেশকে আবার সেই ফেসিবাদী কাঠামোতে ফিরিয়ে নিতে চায়। সুতরাং আমরা জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা আছি, শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিমের উত্তরসূরিরা বেঁচে থাকতে, শহীদ উসমান হাদি উত্তরসূরিরা বেঁচে থাকতে এই কালচারাল ফেসিস্ট চক্র, এই আধিপত্যবাদী শক্তিকে এবং এই নব্য ফেসিস্ট শক্তিকে আমরা সফল হতে দেব না। আজকে আমরা দেখতে পাচ্ছি গত 16 বছরে যারা খুনি হাসিনাকে সহযোগিতা করেছিল, যারা গোম খুন আয়নাগরের সহযোগী ছিল, এই জাতীয় পার্টির কুলাঙ্গাররা আজকে নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আজকে এই জিএম কাদেরের মতো কুলাঙ্গাররা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই জিএম কাদেররা বাংলাদেশে ভারতের এজেন্ট। এই জিএম কাদেরদেরকে বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত 16 বছরে সকল জুলুমতন্ত্রের জন্য এই জিএম কাদের এবং জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই জুলাই বিপ্লবে আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে, এই গাজী এবং শহীদ হওয়ার পেছনে, এই হত্যার পেছনে অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই জিএম কাদের এবং এই দিল্লির দাবিদারদেরকে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।